সুজয় কখনো স্বপ্নেও কল্পনা করেনি যে তার এত প্রিয় বন্ধু তার সাথে এরকম কাজ করতে পারে। আশা করছি এই গল্পটা আপনাদের মন ছুঁয়ে যাবে। সুজয় আর বিজয় দুজনেই ছিল একে অপরের খুব প্রিয় বন্ধু। তারা দুজনে একসাথে এমএ পাস করে এখন বাড়িতে যে যার মতন করে কাজ করে জীবনযাপন করছে। সুজয় তার মা বাবার একমাত্র সন্তান, যাদের মাঠে বিঘে চারেক জমি আছে, সেটা দিয়ে তাদের কোনো রকমের সংসার চলে যায়। বিজয় মা বাবার দ্বিতীয় সন্তান। বিজয়ের বাবার প্রচুর পয়সা, তিনি ব্যবসা করেন। বিজয়ের দিদির গ্রামে একটি ছেলের সাথে দেখাশোনা করে বিয়ে হয়ে যায়। সুজয়ের বাড়িতে বিজয়কে তারা তাদের নিজেদের ছেলের মতনই দেখতো এবং বিজয়ের বাড়িতেও সুজয়কে তারা তাদের নিজেদের ছেলের মতনই দেখতো। দুজনেরই বিয়ের জন্য দেখাশোনা শুরু হয়। প্রথম বিয়ে হয়ে যায় সুজয়ের চিন্তা ভাবনা ছিল যে আমি একদমই একটি গরিব পরিবারের মেয়েকে বিয়ে করব, যাতে সে আমার বাড়িতে এসে সবকিছু মানিয়ে গুছিয়ে চলতে পারে। যথারীতি সে একটি গরিব পরিবারের সুন্দরী মেয়েকে পছন্দ করে এবং তাকে বিয়ে করে নিয়ে আসে। বিয়ের আগেই সুজয় সেই মেয়েটিকে তার পারিবারিক অবস্থা, আর্থিক অবস্থা সবকিছু খুলে বলে, যাতে বিয়ের পরে কোনো রকম সমস্যা না হয়। মেয়েটি সবকিছু শুনে বলে যে কোনো সমস্যা নেই, আমি মানিয়ে গুছিয়ে নিতে পারবো। বিয়েতে বিজয় তার বন্ধু হিসাবে যতটা দায়িত্ব কর্তব্য ছিল সবকিছুই পালন করেছে, প্রচুর আনন্দও করেছে। বিয়ের আগেও সুজয়ের বাড়িতে বিজয় যেভাবে যাওয়া আসা করতো, বিয়ের পরেও বিজয় ঠিক সেভাবে সুজয়ের বাড়িতে যাওয়া আসা করতো। বিয়ের 6 মাস যেতে না যেতেই সুজয়ের স্ত্রী তার কাছে অনেক দামি দামি জিনিস আবদার করা শুরু করে দিল, যেগুলো সুজয়ের পক্ষে দেওয়া কোনোভাবেই সম্ভব ছিল না। তারপরেও সুজয় চেষ্টা করতো তার সাধ্য মতন যতটা করা যায়। সে তার স্ত্রীকে যথেষ্টই ভালোবাসতো, কিন্তু তার আর্থিক অবস্থা এতটাও ভালো ছিল না যে সে তার স্ত্রীর সব আবদার পূরণ করতে পারে। সংসারে অশান্তি হতো, এই দেখে বিজয় সুজয়কে টাকা পয়সা দিয়ে সাহায্য করতো। বিয়ের আগে থেকেই বিজয় সুজয়কে অনেকবার টাকা পয়সা দিয়ে সাহায্য করেছে। সে তার মা বাবার আদরের সন্তান, তার বাবার বিশাল বড় ব্যবসা, প্রচুর টাকা, তো তার কাছে প্রচুর টাকা থাকতো। কখনো সে ফেরত নিয়েছে, কখনো সে ফেরতই নেয়নি। তো এই ছোটখাটো সমস্যা নিয়ে সুজয়ের সংসার চলতে থাকলো। বছর 2 পরে সুজয়ের একটা খুব সুন্দর বাচ্চা হলো। বিজয় তার ভাইপোকে ভালোবেসে একটা দামি সোনার চেন উপহার দিল। এদিকে বিজয়েরও বিয়ের জন্য দেখাশোনা চলছে, কিন্তু কোনোভাবেই মেয়ে পছন্দ হচ্ছে না, মনের মতন হচ্ছে না। সন্তান হওয়ার পর থেকে সংসারে একটু খরচা বেড়ে গেছে, সেটা তো সুজয় পূরণ করে, কিন্তু তার স্ত্রীর বায়না আগে থেকে অনেক বেড়ে গেছে। অনেক দামি দামি জিনিস সে সুজয়ের কাছ থেকে চাইতে শুরু করে দেয়, যেগুলো সুজয়ের পক্ষে দেওয়া কোনোভাবেই সম্ভব ছিল না। এই নিয়ে প্রথমে একটা বড় অশান্তি দেখা দিল। 3-4 মাস পর সুজয় দেখতে পায় যেসব জিনিস সে তার স্ত্রীকে দিতে পারেনি, তার স্ত্রী যখন বাপের বাড়ি থেকে ফিরে আসে তখন সেসব জিনিস সঙ্গে করে নিয়ে আসে। সুজয় তখন তাকে জিজ্ঞাসা করে যে এত দামি দামি জিনিস তোমাকে কে দিল? তখন তার স্ত্রী বলে এগুলো আমার বাপের বাড়ি থেকে দিয়েছে। সুজয় ভাবলো হতে পারে তাদের একটা মেয়ে আদর করে দিতেই পারে, না দেওয়ার কিছু নেই। কিন্তু এরও 6 মাস পর সুজয় যখন দেখলো যে তার স্ত্রী আবার যেসব জিনিস বায়না করেছিল দামি দামি জিনিস, সেগুলো তার বাপের বাড়ি থেকে যখন সে ফিরছে আবার নিয়ে আসছে, তখন সুজয়ের সন্দেহ হলো এত দামি দামি জিনিস দেওয়ার মতন পয়সা তো আমার শ্বশুর বাড়ির লোকের নেই। তাদের আর্থিক অবস্থা সুজয়ের থেকেও খারাপ ছিল। সুজয় এবার তার শ্বশুর বাড়ির লোককে জিজ্ঞাসা করলো যে আপনারা কি আপনাদের মেয়েকে এইসব জিনিস কিনে দিয়েছেন? তখন তারা বলছে না, আমরা তো জানি না, আর এত টাকা পয়সা আমাদের কাছে কোথা থেকে? এরপরে সুজয় তার স্ত্রীকে চেপে ধরে এবং মেয়েটির বাপের বাড়ির লোকও তাকে চেপে ধরে, কোথায় থেকে সব জিনিস আসছে, কে দিচ্ছে? মেয়েটি কোনো কথা বলে না। তখন সুজয় তার বন্ধু বিজয়কে বলে ভাই, আমার স্ত্রীর মনে হয় কারোর সাথে কোনো সম্পর্ক আছে, দেখ এই ঘটনা ঘটছে। বিজয় তাকে বলে অশান্তি করিস না, একটা ছোট বাচ্চা আছে, আমি দেখছি কোনোভাবে ম্যানেজ করার চেষ্টা করছে। বিজয় তাদের বাড়িতে আগাগোড়াই আসতো, তো বিজয় সুজয়ের স্ত্রীর সাথে পার্সোনালি কিছু কথা বলে তাকে বোঝাবার চেষ্টা করলো। সবকিছু চুপচাপ হয়ে গেল, শান্ত হয়ে গেল। এরপর থেকে সুজয়ের স্ত্রী আর দামি জিনিসের বায়না করে না, তবে সংসারে কিন্তু টুকটাক অশান্তি লেগেই থাকে। ছোটখাটো অশান্তি তো সব সংসারই থাকে। বিজয় আসে, সবাইকে চুপচাপ করে দিয়ে আবার চলে যায়। এরও মাস 6 পর সুজয় স্ত্রী তার ছোট্ট 2 বছরের বাচ্চাকে বাড়িতে ফেলে রেখে একদিন ভোরবেলায় পালিয়ে গেছে। সুজয় যখনই জানতে পারে সে প্রথমে ফোন করে বিজয়কে, কিন্তু বিজয়ের ফোন সুইচ অফ থাকে। সুজয় দৌড়ে আসে বিজয়ের বাড়িতে, এসে জানতে পারে যে বিজয় সকাল থেকে নেই। গ্রামের লোকজন তাকে বললো যে আমরা দেখেছি বিজয়ের সাথে তোমার স্ত্রী বেরিয়ে গেছে, কিন্তু বিজয় আর সুজয়ের সম্পর্ক এত ভালো ছিল যে গ্রামের লোকজন কোনো সন্দেহ করেনি। এত কিছু হয়ে যাওয়ার পরে সুজয় বিশ্বাস করতে পারছে না যে বিজয় তার স্ত্রীকে নিয়ে পালিয়ে যেতে পারে। একদিন আগেও যদি ভগবান এসে তার সামনে দাঁড়িয়ে বলতো যে বিজয় তোমার স্ত্রীকে নিয়ে পালিয়ে যেতে পারে, তাও হয়তো সুজয় বিশ্বাস করতো না, কারণ সে বিজয়কে এতটাই ভালোবাসতো, এতটাই বিশ্বাস করতো। এটা ছিল তার জীবনে বিশাল বড় একটা ধাক্কা, যেটা সে কাউকে ভাষায় বোঝাতে পারবে না। তার স্ত্রী যাকে সে এতটা ভালোবাসতো, 4 বছরের সংসার জীবনে এত ঝগড়া অশান্তিতেও সে কোনোদিন তার স্ত্রী গায়ে হাত তোলেনি। সে চেষ্টা করেছে তার সাধ্য মতন তার স্ত্রীর সব আবদার পূরণ করার। সে যে বন্ধুটাকে এত বিশ্বাস করতো, যাকে সে প্রাণের চেয়ে বেশি ভালোবাসতো, সেই বন্ধুটা তার স্ত্রীকে নিয়ে পালিয়ে যেতে পারে, এটা সে স্বপ্নও কল্পনা করেনি। এই দুটো কষ্ট পেয়ে সে যখন পুরো ভেঙে দুমড়ে মুচড়ে গেছে, সে তখন বাড়ি ফিরে এসে দেখে যে তার ছোট্ট 2 বছরের বাচ্চাটা তার মাকে খুঁজে বেড়াচ্ছে। এরপরে সুজয় নিজেকে ধরে রাখতে পারে না, সে অঝরে কাঁদতে শুরু করে দেয়। কখনো উন্মাদের মতন চিৎকার করে, কখনো চুপচাপ শান্ত হয়ে বসে থাকে। তার গ্রামের মানুষ সারা জীবনে তার মুখ থেকে যেসব খারাপ ভাষা শোনেনি, আজ তারা তার মুখ থেকে সেসব খারাপ ভাষাগুলো শুনতে পায়। সে তার স্ত্রীর উদ্দেশ্যে গালমন্দ করতে থাকে, তার শ্বশুরবাড়ির মানুষদেরকে ফোন করেও অনেক বাজে ভাষায় কথা বলে। তার শ্বশুরবাড়ির লোক বুঝতে পারে যে তার মেয়েরই দোষ, তাই তারা চুপচাপ থাকে। একটু বেলা হতেই বিজয়ের বাবা যখন এসব কিছু জানতে পারে, তিনি দৌড়ে আসেন সুজয়ের বাড়িতে। তিনি এসে সুজয়কে সান্ত্বনা দেন, সুজয় তুই মন খারাপ করিস না, আমি এসব কিছুই জানতাম না, আমি আজ থেকে ওকে তেজ্যপুত্র করলাম, আমি আর জীবনে ওর মুখও দেখবো না, তুই মন খারাপ করিস না, আমরা সবাই তোর সাথে আছি, খুব তাড়াতাড়ি তোকে দেখে শুনে একটা ভালো মেয়ের সাথে বিয়ে দিয়ে দেবো, তুই ভেঙে পড়িস না। তিনি তার মতন করে সুজয়কে যথেষ্ট সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেন। এরপরে গ্রামে যেসব সুজয়ের বন্ধু বান্ধব ছিল তারা সবাই আসে, সুজয়কে সান্ত্বনা দেয়, তার পাশে থাকে তারা। এত কিছুর পরেও সুজয় যখন তার ছোট্ট বাচ্চাটার মুখের দিকে তাকায়,
তখন কিন্তু আর সে নিজেকে ধরে রাখতে পারে না, আবার সে কাঁদতে শুরু করে। দিনের পর দিন এভাবে চলতে থাকলো। সুজয়ের স্নান, খাওয়া, ঘুম সবকিছু উড়ে গেল। আস্তে আস্তে সে মানসিকভাবে দুর্বল হয়ে পড়লো। বিজয়ের বাবা প্রায় দিনই সুজয়ের কাছে আসতেন, তাকে সান্ত্বনা দিতেন, তাকে বোঝাতেন, তুই আমার দোকানে এসে বস, অনেক লোকজনের মাঝখানে থাকলে তুই ভালো হবি, তাকে সেখান থেকে বের করার অনেক চেষ্টা করে। কিন্তু যে সুজয়ের একটা সময় বিজয়ের পরিবারটাকে নিজের পরিবার মনে হতো, আজ যেন সেই পরিবারের প্রতি তার সেই ভালোবাসাটা, সেই ভক্তিটা উঠে গেছে। তাই সুজয় আর সেই দোকানে যায় না। এদিকে বিজয় যখন বাড়ি থেকে বেরিয়ে যায় তখন পকেটে করে 4 লাখ টাকা নিয়ে বেরিয়েছিল। সুজয়ের স্ত্রী তার সোনাদানা যা ছিল, এমনকি সুজয়ের বাড়িতে তাদের যেগুলো সোনাদানা ছিল সেগুলো সঙ্গে করে নিয়ে যায়। এমনকি ফসল বিক্রি করা 40,000 টাকা ঘরে ছিল, সেই টাকাটাকেও সে সঙ্গে করে নিয়ে যায়। এক কথায় বলতে পারেন যে সুজয়কে সব দিক থেকে সে নিঃস্ব করে দিয়ে যায়। বিজয়ের ধারণা ছিল যে 2-4 মাস পরে আমার বাবা আমাকে ঠিক দেখে নেবেই নেবে। আমার বাবার এত টাকা পয়সা, আমি তাদের আদরের সন্তান, আমাকে কতদিন আর দূরে সরিয়ে রাখবে। তাই সে দেশ বিদেশে ঘুরছে, হোটেলে থাকছে, খাচ্ছে, মজমস্তি করছে। কিন্তু এভাবে মাস 4 কেটে যাওয়ার পরে বিজয় দেখলো যে বাবা তো আমাকে একবারও ফোন করে খোঁজ নিল না, আমি একবার ফোন করে দেখি। তো যথারীতি বিজয় তার বাবাকে ফোন করে। তার বাবা কোনো কথা না শুনেই পরিষ্কার একটা কথা বলে, আমি তোর কোনো কথা শুনতে চাই না, তুই আমার সন্তান হতে পারিস না, তুই আমার সন্তান হলে এরকম কাজ করতে পারতিস না, আর দ্বিতীয়বার তুই আমাকে ফোন করবি না। দিয়ে তিনি ফোনটা কেটে দেন। বিজয় বুঝে যায় যে বাবা কিন্তু আমাকে এত সহজে বাড়ি ফেরত নেবে না। এরপরে বিজয় তার মাকে ফোন করে। তার মা একটা পরিষ্কার কথা বলে, তোর বাবা আর সুজয় যদি তোকে ক্ষমা করে দেয় তাহলে তুই বাড়ি আসবে, আমার কিছু করার নেই। আমি না তোকে বাড়িতে আসতে বলবো, না তোকে আমি সেখানে থাকতে বলবো। এখন তুই ওদের কাছে ফোন করে ক্ষমা চেয়ে নে, ওরা যদি রাজি হয় তুই আসবি। এরপরে বিজয় বুঝে যায় যে এত সহজে আমার আর বাড়ি ফেরা হবে না। আমি যেটা ভেবেছিলাম সেরকমটা কিন্তু আমি দেখছি না। যথারীতি বিজয়ের স্ত্রী বিজয়কে প্রেশার করতে থাকে, তুমি কাজ বাজার একটা চেষ্টা করো, না হলে কিন্তু আমাদের না খেয়ে মরতে হবে। যথারীতি সে একটা ঘর ভাড়া নিয়ে থাকা শুরু করে এবং চারিদিকে কাজের জন্য খুব খোঁজাখুঁজি শুরু করে দেয়। যেহেতু তার কাজ করার অভ্যেস ছিল না, তাই সে কাজ খুঁজতে গিয়ে ক্লান্ত হয়ে পড়লো। কিছুদিন পর সে অসুস্থ হয়ে পড়লো, তাকে হসপিটালে ভর্তি করতে হলো। সেখানে চিকিৎসা ভালো হচ্ছে না দেখে বিজয় জোর করেই নার্সিংহোমে ভর্তি হলো। নার্সিং হোম থেকে সে যখন সুস্থ হয়ে বাড়ি ফেরে তখন তার ব্যাংক ব্যালেন্স প্রায় 0 হয়ে গেল। এই 4-5 মাসেও সুজয় তার ধাক্কা সামলে উঠতে পারেনি। তার স্ত্রী, তার বন্ধু তাকে যে যন্ত্রণা দিয়ে গেছে, সেই যন্ত্রণা থেকে সে এখনো বেরোতে পারেনি। ইতিমধ্যে তার সন্তানের হঠাৎ করে এক ভয়ঙ্কর জ্বর হয়। তার কাছে প্রচুর টাকা পয়সা তো ছিল না, তাই সে গ্রামে একটি ডাক্তারকে দেখিয়ে কোনো রকম চিকিৎসা করাচ্ছিল। এই খবর যখন বিজয়ের বাবার কাছে পৌঁছায় তিনি দৌড়ে আসেন এবং সুজয়ের সন্তানকে একটা নার্সিংহোমে জোর করেই ভর্তি করে দেন। সুজয় চাইছিল না, কারণ তার কাছে এত টাকা পয়সা নেই, সে কোথা থেকে এত টাকা পয়সা জোগাড় করবে। বিজয়ের বাবা বলল, আমি আছি তো, ও তো সম্পর্কে আমার নাতি হয়, তোর চিকিৎসার জন্য আমি খরচা করবো, তোর মন খারাপ করার কিছু নেই। বিজয়ের বাবা দেখলো যদি সুজয়ের সন্তানের সত্যি সত্যি কিছু একটা হয়ে যায় তবে সুজয়কে বাঁচানো বড় মুশকিল হয়ে যাবে, আর তখন নিজেকেও অপরাধী মনে হবে। তাই সুজয়ের সন্তানকে বাঁচানো একান্তই দরকার। ছেলের অসুস্থ হওয়া এবং তার সুস্থ হয়ে বাড়ি ফিরে আসা, এই সময়টা সুজয় তার ছেলেকে নিয়ে এতটাই ব্যস্ত ছিল যে সে তার পুরনো ব্যথা যন্ত্রণা অনেকটাই ভুলে গেল। এরপর থেকে সুজয় আস্তে আস্তে তার নিজের লাইফটাকে চেঞ্জ করতে লাগলো। সে তার সন্তানের দিকে আগে থেকে অনেক বেশি ধ্যান দিতে লাগলো। সে বিজয়ের বাবার দোকানে গিয়ে বসা শুরু করে দিল। বিজয়ের বাবা তাকে বিশ্বাস ভরসা করে মাঝে মাঝে ক্যাশ কাউন্টারও বসিয়ে দিতেন। এদিকে বিজয় যখন সব টাকা পয়সা খরচা করে সুস্থ হয়ে তার ভাড়া বাড়িতে ফিরে আসে তখন তার কাছে আর খুব বেশি টাকা পয়সা নেই যে কিছুদিন সংসার চালানো যায়। শেষমেশ তার স্ত্রী যে 40,000 টাকাটা সুজয়ের বাড়ি থেকে নিয়ে পালিয়ে এসেছিল সেই টাকা দিয়ে তারা বাজার ঘাট করা শুরু করে দিল। সংসারে আস্তে আস্তে অশান্তি চরম আকার ধারণ করলো। বাড়ি থেকে পালিয়ে আসার পরে প্রথম 4 মাস তারা সারা দেশে ঘুরেছে, ফিরেছে, খেয়েছে, পুরো রাজকীয় ভাবে জীবনযাপন করছিল। তারা ভেবেছিল তাদের পুরো লাইফটা হয়তো এভাবেই কাটবে, কিন্তু এখন তারা চোখে শস্য ফুল দেখছে। বিজয়ের স্ত্রী বলছে, আমি আমার সোনাদানা বেচতে পারবো না, তুমি যেভাবেই পারো কাজ বাজার জোগাড় করো, তুমি আমাকে বাড়ি থেকে নিয়ে এসেছো, আমার ডাল ভাত জোগাড় করার দায়িত্ব তোমার, আমি জানি না কিছু। বিজয় বলল, আমি সুস্থ হয়ে আমি কিছু না কিছু অবশ্যই ব্যবস্থা করবো, ততদিন তুমি ওই টাকাটা দিয়ে কোনো রকমের সংসারটাকে চালিয়ে নাও। কিন্তু এরপরে 15 দিন কেটে যায়, 1 মাস কেটে যায়, 2 মাস কেটে যায়, বিজয় কোনোভাবেই কোনো কাজ জোগাড় করতে পারে না। অজানা জায়গায় তাকে কে কাজ দেবে? আর যদিও 2-1টা কাজ জোটে বিজয় সেখানে টিকতে পারে না। সারা জীবন তো বাপের পয়সা খেয়েছে, ঘুরেছে, ফিরেছে, তার তো কাজ করার কোনো অভ্যেসই নেই, সে কোনোভাবে কোথাও টিকতে পারছে না। বিজয়ের স্ত্রী বুঝে গেছে যে এই ব্যক্তির সঙ্গে থাকলে আমাকে ডুবে মরতে হবে। তাই বিজয়ের স্ত্রী তার বাপের বাড়িতে ফোন করে, তার বাবাকে বলে যে আমি তোমাদের কাছে ফিরে আসতে চাই। মেয়েটির বাবা তাকে পরিষ্কার বলে, তুই আমাদের সন্তান তো হতে পারিস না, নাহলে তুই সুজয়ের মতন ছেলেকে ছেড়ে যেতিস না, একটা ছোট 2 বছরের বাচ্চাকে এভাবে ফেলে রেখে যেতে পারতিস না, তুই আমাদের বাড়িতে কখনো আসিস না, তুই যেখানে যাবি যা, যদি ডুবে মরবি মর, আমাদের কিছু যায় আসে না, কিন্তু আমাদের বাড়িতে তুই পা রাখবি না। এরপরে বিজয় স্ত্রী বুঝে যায় যে তার আর যাওয়ার কোনো জায়গা নেই, অর্থাৎ যা করার তাকে এখানেই করতে হবে। এরপর সে নিজেই কাজ করার জন্য বাড়ি বেরিয়ে পড়লো। দেখতে সে খুব সুন্দরী ছিল। অজানা জায়গায় কিছু মানুষ তার দিকে এমন ভাবে দেখা শুরু করলো, সে দেখলো যে এখানে আমার বাড়ি বাইরে বেরোনোই সম্ভব হবে না, তাহলে হয়তো আমার সাথে খুব খারাপ কিছু হয়ে যাবে। যথারীতি সে 2 দিনের মধ্যেই বুঝে গেল যে এখানে আমার পক্ষে কাজ করা সম্ভব হবে না। এখন তাদের খুব একটা ভালো কিছু খাওয়া দাওয়া জোটে না, কোনো রকমের ডাল ভাত জোটে, ঘর মালিককে ঘর ভাড়া দিতে হবে, নাহলে তিনি দাঁড়িয়ে দেবেন। এদিকে বিজয়ের বাবা সুজয়কে বলে, তোকে আমি একটা ব্যবসার লাইন ধরে দিচ্ছি, আমি কিছু তোকে পুঁজি দিচ্ছি, তুই ব্যবসাটা দাঁড় করা, পরে তুই আমাকে টাকাটা ফেরত দিয়ে দিলেই হবে। বিজয়ের বাবা তো পুরনো ব্যবসাদার মানুষ, সব লাইন ঘাট ওনার জানা আছে, তো খুব সহজেই সুজয়কে উনি একটা ব্যবসা ধরিয়ে দিলেন। সুজয়ের আর সেই ব্যবসা দাঁড় করাতে খুব বেশি সময়ও লাগলো না,
খুব একটা সমস্যাও হলো না। এখন তার প্রচুর ইনকাম বেড়ে গেছে, এখন সে তার বাচ্চা মা বাবাকে নিয়ে খুব ভালোভাবে জীবনযাপন করছে। এখন সে তার পুরনো ব্যথা যন্ত্রণা প্রায় ভুলেই গেছে, এখন সে ভালোই আছে। এদিকে বিজয় তার স্ত্রীকে বলে, তুমি তোমার একটা সোনার জিনিস বিক্রি করো, তাহলে আমাদের সংসার চলবে না। বিজয়ের স্ত্রী ভাবছে, আমার সব সোনাদানা বিক্রি হয়ে যাওয়ার পরে যদি বিজয় আমাকে ছেড়ে পালিয়ে যায়, তাহলে আমার তো আর যাওয়ার কোনো জায়গা নেই, আমি তাহলে কোথায় যাবো, আমার তাহলে কি হবে, ওকে আমি কি করে বিশ্বাস করি, ও তো ওর বন্ধুকেই ঠকিয়েছে। এবার বিজয় স্ত্রীর মনে বিজয় সম্বন্ধে একটা অবিশ্বাস জন্ম নেয়। এবার বিজয় মনে মনে ভাবছে, ও যদি এসব সোনাদানা নিয়ে অন্য কোনো পরপুরুষের সঙ্গে পালিয়ে যায়, তাহলে আমার কি হবে, আমার তো আর যাওয়ার জায়গা নেই, আমার তো ডাল ভাতে জুটবে না, বাড়িতে গেলে তো আবার ঢুকতে দেবে না, তাহলে আমার কি হবে, ও তো ওর স্বামী আর সন্তানকে ফেলে রেখে এসছে, ও তো তাদের সাথে বেইমানি করেছে। এবার দুজনের মনের মধ্যেই একটা বিশাল বড় অবিশ্বাসের বাসা বেঁধে গেছে, কেউ কাউকে বিশ্বাস করতে পারছে না। এরপর থেকে তাদের সংসারে অশান্তি তীব্র আকার ধারণ করলো। সেই অশান্তি কখনো কখনো মারামারিতে পরিণত হয়ে যেত। বিজয় স্ত্রী এবার মনে মনে ভাবছে, আমি কি ভুল করেছি, 4 বছর সুজয়ের বাড়িতে ছিলাম, এত অশান্তি হয়েছে, সুজয় কোনোদিন আমার গায়ে হাত দেয়নি, আমি জীবনে মারাত্মক ভুল করেছি। এবার বিজয় স্ত্রী বুঝতে পারে, আর যত সে এটা বোঝে, যত সে রিয়েলাইজ করে, তত বিজয়ের সাথে তার দূরত্ব বাড়তে থাকে। বিজয় মনে মনে ভাবছে যে আমি আমার বাবার এত টাকা পয়সা সম্পত্তি সবকিছু ছেড়ে আজ এখানে ভিখারির মতো জীবনযাপন করছি, আমি আমার জীবনে মারাত্মক ভুল করেছি। তিক্ততা দুজনের মধ্যে আরো বাড়তে থাকে, এতটাই তিক্ততা বাড়ে যে তারা এখন আর এক বিছানায় ঘুমায় না, দুজনে আলাদা আলাদা ঘুমায়। সারাদিনে তাদের মধ্যে খুবই সামান্য কিছু কথা হয়, নাহলে আজকাল কথাও ঠিক মতন হয় না। বাড়ি থেকে পালিয়ে আসার পরে প্রথম 4 মাস তারা যেভাবে জীবনটাকে উপভোগ করেছে, আজ যেন তাদের মনে হয় যে বাকি 40 বছর তার সাহায্যে তাদেরকে ভোগ করতে হবে। বিজয় তাকে ছেড়ে যেতে পারে না, কারণ সে তার হাত ধরে বাড়ি থেকে তাকে বের করে নিয়ে এসেছিল। আর ওদিকে বিজয় স্ত্রী বিজয়কে ছেড়ে যেতে পারে না, কারণ সে দেখতে সুন্দরী, তাকে একা পেলেই বহু মানুষ হয়তো ছিঁড়ে খেয়ে নেবে। তাই তাদের যাওয়ার কোনো রাস্তা নেই, বাধ্য হয়ে এসে একটা একটা করে তার সোনা জিনিস বিক্রি করতে থাকে। এভাবে বছর 2-3 কেটে যাওয়ার পরে সুজয় এখন ভালো আছে, বেশ প্রচুর টাকা পয়সার মালিক হয়ে গেছে। তার বাড়ির লোক তাকে বিয়ে দেওয়ার অনেক চেষ্টা করেছে, কিন্তু সুজয় আর বিয়ে করলো না। সে বললো, আমার একটা ছেলে আছে, তাকে নিয়ে আমি আমার বাকি লাইফটা কাটিয়ে দেবো, অসুবিধা নেই। এদিকে বিজয়ের পরিণতি খারাপ হতে হতে এখন সে পুরোপুরি শূন্য হাতে এসে পৌঁছে গেছে। গত মাসে সে ঘর ভাড়া দিতে পারেনি, ঘর মালিক বলেছে এই মাসের মধ্যে ভাড়া না দিলে তাদেরকে বাড়ি থেকে বের করে দেবে। এখন আর তার কাছে বেচার মতন কিছুই নেই, শুধুমাত্র তার মোবাইলটা আছে। সে বাড়ির মালিককে বলেছে, আমাকে 2 দিন টাইম দিন, আমি 2 দিনের মধ্যে মোবাইলটা বিক্রি করে আপনার ঘর ভাড়া দিয়ে দেবো। পরের দিন বিজয় যখন মোবাইলটা বিক্রি করতে বাজারে বেরিয়ে এলো, তখন তার মনে হলো, আমি যদি জীবনে আর মোবাইল কিনতে না পারি, আমার একটা ফোন করা দরকার আছে, শেষ ফোনটা আমি করে দিই, জানি না এরপর আমার লাইফে কি হবে, আর বেশি দিন হয়তো নাও বাঁচতে পারি, আমার যে শারীরিক অবস্থা ঠিক মতন খাওয়া জুটছে না। অনেক চিন্তা ভাবনা করে বিজয় শেষমেশ সুজয়কে ফোন করে বলে, ভাই আমি আমার জীবনে মারাত্মক ভুল করেছি, আমি শুধু তোর কাছে ক্ষমা চাওয়ার জন্য ফোন করেছি, কোনো সাহায্য চাওয়ার জন্য নয়। আজ আমি আমার মোবাইলটাও বিক্রি করে দিচ্ছি, এরপর আমার কাছে বিক্রি করার মতন কিছু নেই, জানি না আমি আর কদিন বাঁচবো, আমার শারীরিক অবস্থা খুবই খারাপ, আর আমার কাছে টাকা পয়সা কিছুই নেই, এরপর হয়তো আর কোনোদিন তোর সাথে আমার দেখা হবে না, যোগাযোগ হবে না, তাই শেষবারের মতো তোর কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, পারলে আমাকে ক্ষমা করিস। একথা বলতে বলতে বিজয় কেঁদে ফেলে। ওপার থেকে সুজয় বলে, আর কিছু বলার আছে তোর? বিজয় বলে, না আর কিছু বলার নেই, ভালো থাকিস, পারলে ক্ষমা করিস। এরপর সুজয় ফোনটা কেটে দেয়, গিয়ে বিজয়ের বাবার কাছে গিয়ে সবকিছু খুলে বলে যে তার এখন খাওয়া জুটছে না, অভাবে আছে। সবকিছু শোনার পরে বিজয়ের বাবা সুজয়কে বললো, সুজয় বেইমানের কখনো ভাত জোটে না, ওর তো এটা আজ নকাল হওয়ারই ছিল, তুই মন খারাপ করিস না, তুই ওর কথা বাদ দে, ওর মতন ছেলের কথা নিয়ে তুই ভাববি না। সুজয় সেখান থেকে চলে যায়, নিজের দোকানে গিয়ে বসে চেষ্টা করে সেটাকে ভোলার জন্য, কিন্তু কিছুতেই সে ভুলতে পারে না। সারাদিন তার মনে অনেক প্রশ্ন আসতে থাকে যে আমার কি করা উচিত। বিজয় যে একটা সময় আমাকে প্রচুর টাকা পয়সা দিয়ে সাহায্য করেছে, যে আমার জীবনে অনেক উপকারে লেগেছে, আজ তার বিপদে আমার তার পাশে থাকা উচিত কি উচিত না, সে সারাদিন ধরে ভাবতে থাকে, কিন্তু সে কিছুতেই কিছু বুঝতে পারে না। সন্ধ্যেবেলা সে একটা জিনিস ঠিক করে যে বিজয় তো আমার থেকে অনেক টাকা পেতো, তো আমি তার টাকা ফেরত মনে করে যদি তাকে দিয়ে দিই, দেওয়া তো উচিত, সে যদি বেশি দিন নাই বাঁচে তো তার টাকা তো তাকে ফেরত দিয়ে দেওয়া উচিত। তাই সুজয় সন্ধ্যাবেলা বিজয়কে ফোন করে, কিন্তু ফোন করতেই ফোনটা আসে সুইচ অফ। ইতিমধ্যে সে তার ফোনটা বিক্রি করে দিয়েছে, তাই তার সাথে আর সুজয় যোগাযোগ করতে পারলো না। এটা সুজয়ের খারাপ লাগছিল, যে টাকাটা দিয়ে দিতে পারলে হয়তো আমি মনে শান্তি পেতাম। কিছুদিন পর সে ভাবলো, ঠিক আছে আমি তাকে সরাসরি দিতে পারিনি, কিন্তু আমার স্ত্রী তো আমার বাড়ি থেকে অনেক সোনা দানা টাকা পয়সা নিয়ে গেছে, চলো মিটে গেছে, কোনো ব্যাপার না। এরপর থেকে বিজয়ের আর কোনো খোঁজ পাওয়া গেল না। 8-10 বছর পরে সুজয় তার ছেলেকে নিয়ে একদিন ট্রেনে করে ঘুরতে যাচ্ছিল। হঠাৎ করে তার ছেলে তাকে বললো, বাবা মানুষ অন্ধ কেন হয়? সুজয় বলে, কেন বাবা, কি হয়েছে? তখন তার ছেলে দুটো মানুষকে দেখিয়ে বলে, দেখো বাবা, এই অন্ধ মানুষগুলো ভিক্ষা করছে। সুজয় তাদের দিকে তাকিয়ে দেখলো একজন বিজয় আর একজন বিজয়ের স্ত্রী। সুজয় তখন তার ছেলেকে বলে, বাবা মানুষ অন্ধ দুরকম ভাবে হয়, একটা ঈশ্বর যাদেরকে অন্ধ করে এই পৃথিবীতে পাঠান, যারা জন্ম থেকে দেখতে পায় না, আবার কিছু মানুষ আছে যাদের চোখ থাকতেও তারা অন্ধ হয়। ছেলে বললো, বাবা চোখ থাকতে মানুষ কি করে অন্ধ হয়? সুজয় বললো, লোভ কাম মোহ মায়া এসব জিনিস বহু মানুষকে চোখ থাকতে অন্ধ করে দেয়। সুজয় যখন তার ছেলেকে এসব জিনিস বোঝাচ্ছিল, তখন সেই সব অন্ধ ভিখারীরা তাদের দিকে না এসে দূরের দিকে যাওয়া শুরু করলো। আমার লেখা এই ছোট্ট গল্পটা আপনাদের কেমন লাগলো জানাবেন অবশ্যই। ভালো থাকবেন সবাই।